আচ্ছা সাদ, আমার যদি কিছু হয়ে যায় তাহলে কি আমার প্রিন্সেসকে তুমি দেখে রাখবে, নাকি আমার প্রিন্সেসের ভাগ্য হবে সিন্ডারেলার মতো, যার মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে, তারপর সৎ মা আর সৎ বোন মিলে সিন্ডারেলাকে অনেক কষ্ট দেয়? আমার প্রিন্সেসের এমন ভাগ্য হবে? সাদ কোনো কথা না বলে তরিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, কিছু হবে না তোমার, আমি আছি তো। তুমি, আমি আর আমাদের প্রিন্সেস অথবা প্রিন্স সবাই একসাথে হ্যাপি হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবো, যেখানে থাকবে তোমার মমতা আর আমার ভালোবাসা। ছোট ছোট শাসন আর ছোট ছোট ভালোবাসা দিয়ে আমাদের প্রিন্স অথবা প্রিন্সেসকে মানুষ করব। তরি সাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, জানো সাদ, আমার অনেক ভয় করছে। না জানি সব ধকল সহ্য করে আমার প্রিন্সেসকে দুনিয়ার আলো দেখাতে পারবো কিনা। আমার প্রিন্সেসের সাথে খেলতে পারবো তো? তার মুখ থেকে মা ডাক শুনতে পারবো তো? সারাদিন যত হাসি খুশি থাকি না কেন, তারপরেও কোথাও যেন একটা কিন্তু ভয় থেকে যায়। তবুও তোমার বুকে যখন মাথা রাখি, সেটা থাকে না। খুব ভালো হয় জানো, তোমার বুকে সারা জীবন এভাবে শতাব্দীর পর শতাব্দী কাটিয়ে দিতে মন চাই। আমি জানি এটা কখনো সম্ভব নয়। সাদ তরির কপালে চুমু খেয়ে বলল, শতাব্দীর পর শতাব্দী বাঁচতে না পারলেও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে বুকে আগলে রাখবো। যত ঝড় বাধা বিপত্তি আসুক না কেন, কখনো তোমাকে দূরে সরিয়ে রাখবো না। আর তুমি একদম চিন্তা করবে না, সব ঠিক হবে। দেখো, তুমি ঠিক থাকবে, আমাদের প্রিন্সেস ঠিক থাকবে। তরি আর কিছু না বলে সাদের বুকে ছোট্ট চুমু দিয়ে সাদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সাদ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে, তোরিকে সাহস দিলাম, কিন্তু আমাকে কি সাহস দেবে? তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। রাতে খাবার টেবিলে সবাই যে যার মতো খাচ্ছে। শান মাছের কাঁটা বেছে বেছে তুরকে দিচ্ছে। তোর কোনো কথা ছাড়া টুক করে খেয়ে ফেলছে। হঠাৎ তুরের দাদি বলল, ওই সেমডি বৈশা বৈশা পোলাটার আর কত সেবা নিবি? মাইয়া মানুষ হইয়া বরের সেবা না কইরা বরের থেকে সেবা লও, লজ্জা লাগে না? তুর বলল, দাদি, লজ্জা লাগবে কেন? আমি কি পরের বরের থেকে সেবা নিয়েছি? আমারই তো বর। তুরের কথা শুনে সবাই হি হি করে হেসে উঠল। আর শান অসহায় চোখে তুরের দিকে তাকিয়ে আছে। শানের বাবা বললেন, মা, আমার ছেলেদের 27 বছর খেলিয়ে খেলিয়ে শক্তপোক্ত করে তুলেছি বউদের সেবা করার জন্য। বেচারা বউয়েরা সারাদিন ঘরবাড়ির কাজ করে থাকে, একটু যদি বরেরা বউদের সেবা করলে ক্ষতি হবে না। শান অসহায় চোখে বাবার দিকে তাকিয়ে দাদিকে বলল, সিনিয়র গার্লফ্রেন্ড, বাবা ঠিক কথাই বলেছে। তুরের সেবা করতে আমার কোনো সমস্যা নেই। শানের কথা বলার পরপর আফরোজার ভাই আফিস খান বলে উঠল। শান কিছু বলার আগেই তুর বলল, রাবণের মতো হি 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 হা হা। রাবণের মতো না হেসে মানুষের মতো করে হাসেন। আরেকটা কথা, আমার বর তার বউয়ের আঁচলের নিচে থাকে, আপনার মতো গার্লফ্রেন্ডের স্কার্টের নিচে না। তুরের কথা শেষ না হতেই আফিস খান হুঙ্কার দিয়ে বলল, আরে টাকলু আঙ্কেল, এটার মানে বুঝলাম না। মানে আমি বুঝিয়ে বলছি, আপনি তো এতদিন বিদেশে ছিলেন, আর এখানকার মেয়েগুলো তো স্কার্ট, আর ওখানকার মেয়েগুলো তো স্কার্ট টি শার্ট হাফ প্যান্ট পরে বেড়ায়, শাড়ি বা সালোয়ার কামিজ পরে না, তাই আপনার ক্ষেত্রে স্কার্টের নিচে বললাম। তুরের কথা শেষ হতেই আফিস খান রেগে মেগে বললেন, হ হ, এক একটা আটা সুন্দরী, কথাটা আমি বলিনি, মানুষ বলে। বিদেশি মেয়েরা নাকি প্রচুর মেকআপ করে। এক প্রকার তর্ক বিতর্কর মধ্য দিয়ে রাতের খাবার শেষ করে সবাই। আবির হাড়ির মতো মুখ করে ছাদের চিলে কোঠায় বসে আছে, গালে হাত দিয়ে। শান আবিরের পিঠে থাবা দিয়ে বলল, কিরে শালা, এখানে বসে আছিস কেন? হবু বউয়ের ছেঁকা খেয়ে ব্যাখ্যা হয়ে গেলি। আবির করুণ চোখে শানের দিকে তাকিয়ে বলল, তোমার মতো বন্ধু থাকলে হবু বউ কেন, বিয়ে করা বউ ছেঁকা দিয়ে বাস দিবে। তুই কেন জন্মের প্রতিশোধ নিচ্ছিস আমার থেকে? কোনো বন্ধু তুই বাড়িতে এসেছিলি, যাকে দেখে মিম পছন্দ করলো, 3 মাস ধরে মিমকে পটালাম, আর তুই 3 মিনিটে আমার পাটা কেটে দিলি। আবিরের কাঁদো কাঁদো গলায় কথাগুলো শুনে শান জোরে হেসে দিল।
কী রে কুত্তা, এখন হাসছিস কেন? আমার হবু বউয়ের নতুন করে ঘটকালি করতে পেরে খুব খুশি লাগছে না? আমার দিকে একবারও দেখলি না? শান হাসতে হাসতে বলল, জীবনে অনেক গাধা দেখেছি, কিন্তু তোর মতো একটা গাধাও দেখিনি। শালা, তুই তো অন্য বাড়িতে থাকতি যে আমি কোনো বন্ধু নিয়ে আসলে তুই দেখতে পেতি না। নিম তোর সাথে মজা করেছে, ছাগল। শানের কথা শুনে আবিরের মুখে খুশিতে চকচক করে উঠল। হাসি মুখে শানকে জড়িয়ে ধরে বলল, তুই সত্যি বলছিস দোষ? শান উপর নিচ মাথা হালায়, যার অর্থ হ্যাঁ, সত্যি কথা বলছি। আবির খুশিতে শানকে জড়িয়ে ধরে বলল, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। মাত্র 3 মাসের পরিচয়ে আমাকে কত আপন করে নিলি। প্রথম প্রথম তো তোর চোখ দেখে ভয় লাগতো, মনে হতো আমাকে চোখের অগ্নিতে ভস্ম করে দিবি। শান আবিরের পেটে খুশি মেরে বলল, শালা, তখন কি আর তোর আসল পরিচয় জানতাম? তখন তো মনে হতো তুই আমার বউয়ের পেছনে লাইন মারতে এসেছিস। করে দুজনেই হেসে উঠল। বাহ বাহ, আমি দুধে এক হয়ে গেছে আর আমি আমের আটি। দুজন দরজার দিকে তাকিয়ে দেখে আবির কোমরে হাত দিয়ে কথাগুলো বলল। আবিরের হাবভাব দেখে দুজন আবার হেসে দিল। 3 বন্ধু মিলে সারা রাত গল্প করে ছাদে কাটিয়ে দিল। সকালে সবাই ফুরফুরে মেজাজে নিচে নেমে দেখে তুর, মেঘ আর মিম ফোনে কার সাথে কথা বলছে আর হাসছে। কৌতূহল বশত শান গিয়ে তুরের পাশে বসে বলল, তোমরা কার সাথে এত হেসে হেসে কথা বলছো? নিশ্চয়ই কোনো ভালো বন্ধু। মেঘ হাসি মুখে উত্তর দিল, আরে ভাইয়ার বন্ধুর জামানা শেষ, আমরা তো বয়ফ্রেন্ড ভাড়া করছি। কিন্তু সমস্যা হলো আমাদের 3 জনের একটা ছেলে পছন্দ হলো, তাই আমরা ভাবছি ছেলেটাকে বয়ফ্রেন্ড করবে কে, আমি, মিম নাকি তুর। মেঘের কথা শুনে শান চোখ বড় বড় করে তুরের দিকে একবার, মেঘের দিকে একবার, মিমের দিকে একবার তাকিয়ে শুকনো কয়েক ঢোক গিলে আবির অরের দিকে তাকিয়ে আছে। আবির বলল, ভাবি, এসব কি কথা বলছেন? আপনারা তো বিবাহিত, আপনাদের স্বামী আসে, তাহলে আবার বয়ফ্রেন্ডের কি দরকার? মেঘ মিষ্টি হেসে বলল, বর আছে তো কি হয়েছে, বর থাকলেই কি বয়ফ্রেন্ড করা যাবে না? মেঘের কথাই আবুল হয়ে আড়ি বলল, মেঘ, আমি থাকতে তোমার বয়ফ্রেন্ডের দরকার? আপনি থাকার পর যদি নিজের কাজ ঠিকভাবে করতে না পারেন তাহলে আপনি থাকা না থাকা সমান। মানে? মানে আবার কি? কাল রাতে আমি রাগ করেছিলাম, আপনি আমার রাগ না ভাঙিয়ে সারা রাত বাইরে ছিলেন, তো বাইরে থাকেন। এখন একটা বয়ফ্রেন্ড করব, তাহলে আমি রাগ করলে বয়ফ্রেন্ড রাগ ভাঙাবে। আবির শান আরির কাচুমুচু চেহারায় তাদের বউদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মিম বলল, শান ভাইয়া, আপনাকে কষ্ট করে আমার বয়ফ্রেন্ড খুঁজতে হবে না, এবার আমারটা আমি খুঁজে নিতে পারবো। আমার ফেসবুকে 5000 ফলোয়ার আছে, তাদের থেকে যে কোনো একজনকে বেছে নেব, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মিমের কথা শুনে আবির বলল, হতে হতে হবু বউ, এসব কি কথা বলছো? আমার থাকতে তুমি কেন বয়ফ্রেন্ড খুঁজতে যাবে? আমি তোমার সব কথা শুনবো, তোমার রাগ ভাঙাবো, তোমার কাজ করে দিব, তারপরও বয়ফ্রেন্ডের কথা মুখে এনো না। প্রুফ করেন আমি যা বলবো তাই শুনবে, না হলে বিয়ে ক্যান্সেল, বয়ফ্রেন্ড ওকে? আবির অসহায় মুখ করে বলল, বলো আমাকে কি করতে হবে? বেশি কিছু না, আজকে আপনারা 3 জন মিলে রান্না করবেন আর আমরা 3 জন সেই সব খাবো। খেয়ে নাম্বার দিব কার রান্না বেশি ভালো। যার রান্না বেশি ভালো হবে সে তার বউকে বেশি ভালোবাসে প্রমাণ হবে। রান্নার কথা শুনে আবির মুখ কাচুমাচু হয়ে আছে। অরির কাপা কাপা গলায় বলল, মিম, ছেলেরা কি করে রান্না করবে? ছেলেরা কি রান্না পারে? রান্না করা তো মেয়েদের কাজ, ঠিক না? অরির কথায় মেঘ পাল্টা প্রশ্ন করে বলল, রান্না না পারলে শিখে তারপর করো। আজকে যদি রান্না না করো তাহলে বুঝবো তোমরা কোনো ছেলে বউদের ভালোবাসো না, তাই আমরা বউয়েরা বয়ফ্রেন্ড খুঁজবো। এবার শান কাচুমাচু হয়ে তুরকে 2 হাতে জড়িয়ে ধরে বলল, তোদের সবার বউ ডাইনি কুটনি, আমার বউটা কত ভালো, আমার থেকে কোনো কাজ করে নেবে না। আমার বউ জানে তাকে আমি কত ভালোবাসি। মিম হাসতে হাসতে বলল, শান ভাইয়া, এটার প্ল্যান আপনার বউ দিয়েছে। আমি ডাইনি হলে আপনার বউ সর্দার। মিমের কথা শুনে অরি আবির হাসতে শুরু করলো। অরিকে হাসতে হাসতে বলল,
আমার আগেই এমন কিছু হওয়ার ধারণা ছিল, কারণ যেখানে আমার বউ এত প্রতিবাদী হলো সেখানে তোর বউ কি করে চুপ আছে তাই ভাবছি। শেষমেশ বোঝা গেল আমার বউকে প্রতিবাদী করে তুলেছে তোর সিধে সাদা বউ। এবার তুর বলল, ভাইয়া বেশি হা হা না করে রান্নাঘরে যান। আপনাদের রান্না হলে তারপর আমরা খাওয়া শুরু করব। আমরা সবাই কিন্তু এখনো রাগ করে না খেয়ে আছি, সবার পেটে সাইকেল দৌড়চ্ছে। তুরের কথা শুনে শান চটপট আইসক্রিম নিয়ে এসে তুরের হাতে দিয়ে বলল, এমনি শরীর খারাপ, এর মধ্যে না খেয়ে আছে, চটপট আইসক্রিম খেয়ে নাও তোমরা, আমরা রান্নাঘরে গিয়ে দেখি কিছু করা যায় কিনা। তুর, মেঘ, মিম মিটমিট করে হাসছে। আবির বিড়বিড় করে অরির কানে কানে বলল, মেয়েগুলো তো সিধে সাদা ছিল, এক কথায় বলা যায় গ্রাম বাংলার সরল প্রাণী, কিন্তু হঠাৎ সাত সকালে এত অগ্নিশিখার মতো কথা বলছে কি করে? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। অরির ভুল করে জোরে বলে উঠল, আরে ভাই, বিয়ের আগে সব মেয়েরা সিধে সাদা হয়ে থাকে, আর বিয়ের পরে পুরা ডাইনি রূপী শেওড়া গাছের পেতনি হয়ে যায়। অরির কথা শুনে আবির হাসতে হাসতে বলল, ভাই পেতনির ফেতরামি কি এবার তুমি বুঝবে? হা হা হা। অরির করে খেয়াল করে দেখলো মেঘ তার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। হঠাৎ মনে পড়ল একটু আগের কথা, সে ভুল করে জোরে বলে ফেলেছে। তার মানে মেঘ সব কথা শুনে ফেলেছে ভেবেই বেচারা অরির কান্না কান্না ভাব মুখে প্রকাশ পাচ্ছে। আর কেউ কোনো কথা না বাড়িয়ে রান্নাঘরে যায়। বাইরে সোফায় বসে মিস্টার টাকলু আঙ্কেলকে তুর, মেঘ, মিম ধরে রেখেছে। টাকলু আঙ্কেল গালে হাত দিয়ে বলছে। তুর বলল, টাকলু আঙ্কেল, বাজিতে যখন হেরে গেছেন তাহলে ঝটপট আপনার গার্লফ্রেন্ডের প্রেম কাহিনী আমাদের শোনান না, কথা না বাড়িয়ে। টাকলু আঙ্কেল অসহায়ভাবে সবার দিকে তাকিয়ে আছে। এখন বলেন টাকলু আঙ্কেল, আপনার গার্লফ্রেন্ড বা লাভ স্টোরি। কিছুক্ষণ টাকলু আঙ্কেল গালে হাত দিয়ে ভাবতে ভাবতে বলল। শান টাকলু আঙ্কেলের কথায় রাগে ফুঁসছে, তাই দেখে আবির বলল, দেখছিস ভাই, সবাই আজকে আমাদের রাঁধুনি মনে করছে, যে যার মতো হুকুম করে যাচ্ছে। কিছুক্ষণ আগে মিম চা করে নিয়ে গেল, এখন আবার ওই বেটা টাকলু কফির হুকুম দিচ্ছে। আবিরের কথায় শান বিরক্ত হয়ে বলল, বউকে নিজের হাতে রাখতে হলে এমন দু চারটে কথা সবসময় শুনতে হয়, না হলে সকলের মতো বয়ফ্রেন্ড খোঁজা শুরু করবে। আবির মুখ কাচুমাচু করে বলল, কিছু করার নেই ভাই, সব আমাদের ছেলেদের কপাল। প্রথমে মেঘ এত গাধা আর পাগলি ছিল যা বলার বাহিরে, ভালো মন্দ কিছু বুঝতো না, একেবারে বাচ্চাদের মতো চলাফেরা করতো। আমি বারবার বলতাম শহরের মেয়েদের দেখে কিছু শিখতে পারো না, আর এখন দেখ আমার সিধে সাদা পাগলি বউ শহরের ডাইনি বউয়ের মতো হয়ে গেছে। আবির ফিসফিস করে বলল, আস্তে কথা বল আবির, কেউ শুনতে পেলে খবর আসে। মেঘের কানে কথা যেতে সময় লাগবে না, তখন বুঝবি কত ধানে কত চাল। শান আবির আর অরির দিকে বিরক্ত চাহনি দিয়ে বলল, তোদের এই মেয়ে মেয়ে কাহিনী করা বন্ধ করতো। আর এই ধর আবির, কফিটা টাকলু শয়তানকে দিয়ে আয়, আর ভুলেও কাউকে কোনো কথা বলতে যাবি না। আবির বাধ্য ছেলের মতো কফি দিয়ে গেল। মেঘ বলল, আচ্ছা আঙ্কেল, তারপর গার্লফ্রেন্ডের নাম কি ছিল? টাকলু আঙ্কেল হতাশ চোখে শান সামনে তাকিয়ে বলল। মিম বলল, তা তো আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি তার জন্য কত পাগল, কিন্তু নামটা কি তা তো বলেন। টিনা নাম শুনে তার তাৎক্ষণিক উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে বলল, হোয়াট? টিনা? ইয়েস টাকলু আঙ্কেল, আপনার টিনা সম্পর্কে কিছু বলুন তো। আপনার টিনা কেন আপনাকে ছেড়ে চলে গেল? টাকলু আঙ্কেল একটু কাদো কাদো মুখ করে বলল। তুর আগ্রহ নিয়ে বলল, আচ্ছা আঙ্কেল, আপনার কাছে টিনার কোনো ছবি আছে? আঙ্কেল অবাক চোখে দিকে তাকিয়ে বলল। তোর একটু হাসি মুখে নিজেকে স্বাভাবিক করে বলল, ঠিক বলতেন আঙ্কেল, আমি খুব বেয়াদব, তাই তো নিজের ভুল বুঝতে পেরে এখন নিজেকে ঠিক করার চেষ্টা করছি, আপনাকে সম্মান দেওয়ার চেষ্টা করছি। তা আপনার টিনার ছবি কি দেখা যাবে? আঙ্কেল কিছুক্ষণ তুরের দিকে তাকিয়ে ওয়ালেট থেকে ছবি বের করে তুরের সামনে ধরলো। তোর ছবিটা দেখে রেগে মেগে বলল, আসলে আপনার টিনা খুব ভালো মেয়ে, বলতে দেখতে যেমন সুন্দর তেমন স্মার্টলি সব কাজ করতে পারে, সেটা ভালোই হোক বা মন্দ। আঙ্কেল অবাক চোখে বলল, চিনি মানে? টিনা তো আমার বেস্ট ফ্রেন্ড, এর থেকেও বেস্ট। বছরের অধিকাংশ সময় তো
এই বাড়িতেই পড়ে থাকতো। মানে সামনে, মানে শানের বন্ধু তো তাই। আর আমারও খুব ভালো বন্ধু। আপনি চাইলে টিনাকে কালকেই না 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 আজকে এ বাড়িতে আনবো। টাকলু আঙ্কেল খুশি মনে তুরের দিকে তাকিয়ে বলল, অবশ্যই আঙ্কেল, আপনি একটু দাঁড়ান, আমি ওপর থেকে আসছি। বলেই তুর চলে গেল। মেঘ মিম অবাক হয়ে তুরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। টাকলু আঙ্কেল খুশিতে গদগদ হয়ে ওয়ালেট থেকে ক্রেডিট কার্ড মিমের হাতে ধরিয়ে দিয়ে বলল। মিম মেঘ অবাক চোখে টাকলু আঙ্কেলের দিকে তাকিয়ে আছে। টাকলু আঙ্কেলের খুশি যেন আর ধরছে না। কিছুক্ষণ পর তুর নিচে সে বলল, আঙ্কেল, আপনার স্পেশাল অ্যান্ড সুন্দরী গার্লফ্রেন্ড কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে চলে আসবে, আপনি চিন্তা করবেন না, আমি তাকে ফোন করে বলে দিয়েছি। টাকলু আঙ্কেল খুশিতে আরো গদগদ হয়ে বলল। রান্নাঘর থেকে শান টাকলু আঙ্কেলের কথা শুনে কিছুটা চিন্তিত সুরে বলল, কিরে আবির, আজকে সূর্য কোন দিকে উঠেছে রে? সকাল থেকে একটার পর একটা ঝটকা খেয়ে চলছি। টাকলু বেটা তুরের প্রশংসা করছে, ব্যাপারটা হজম হচ্ছে না কেন জানি। আবির দাঁত কেলিয়ে বলল, আমার বোন এমনি অনেক ভালো, খুব তাড়াতাড়ি সবার মন জয় করে নিতে পারে। হয়তো টাকলু আঙ্কেলের মন জয় করে নিয়েছে। শান কিছুটা সন্দেহ চোখে আবিরের দিকে তাকিয়ে বলল, তোর বোন কি ছিল আর কি হয়েছে আমি খুব ভালো করে জানি। আগে আমার থেকে পালাই পালাই করতো, এখন আমি তোরকে দেখলেই পালাই পালাই করি। কি সাংঘাতিক আর ডেঞ্জারাস মেয়ে হয়ে গেছে। তোদের সবার বউ ডাইনি হয়ে গেছে, মেন কথা এটাই। আর আমার বউ এখনো কত ভালো, নিজের কাছ থেকে আমাকে ছাড়তে চায় না। গেট থেকে সাদ বলল। শান ভ্রু কুচকে বলল, ভাই, সবার কাছে মিথ্যা কথা বললেও আমার কাছে বলিস না। আমি কিন্তু সব জানি। তুই তোরই ভাবিকে কতটা ভয় করিস, আর তোরই ভাবি কতবার তোকে ঘর থেকে বের করে দিয়েছে তাও জানি। বেশি ছটফট করিস না। মূল কথা একটাই, বিয়ের আগে সাদাসিধা আর বিয়ের পর জিলাপির প্যাঁচ, এটাই মেয়েদের মূল মন্ত্র। সাদ কাচুমুচু মুখ করে বলল, হয়তো তুই ঠিকই বলছিস, তারপরও আমি আমার বউকে খুব ভালোবাসি। আফটার অল আমার বাবুর আম্মু হবে সে কয়েকদিন পর। ভাবি তোর বাবুর আম্মু হলেও আমার বোন আগে হবে। আমি চাচ্চু হওয়ার আগে খালু হব। সাদ চোখ মুখ কিটকিট করে বলল, নিজের ভাইয়ের থেকে বউয়ের সাইড বেশি হয়ে গেল না? আগে তুই চাচ্চু হবি, তারপর খালু হবে। শান বলল, এ দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ প্রথমে চাচ্চু হব না, আগে খালু পরে চাচ্চু। কারণ তোমার বউ ভাবির আগে বোন ছিল। এছাড়া বউ যেদিকে আমিও সেদিকে। শয়তানে গোডাউন হয়ে গেছিস তুই। তা তুমি বলতে পারো ভাই। কিছুক্ষণ পর শান জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, বাঁচলাম। এতক্ষণ তো মনে হচ্ছিল বাঘের গুহায় ঢুকে আছি। সবাই সন্দেহ চোখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে শান, এমন হাইফাই করছো কেন? বউয়ের জন্য মন খারাপ নাকি? আরে ধুর, এতক্ষণ তুর গেটের পাশে দাঁড়িয়েছিল। তুরের শাড়ির আঁচল একটু একটু করে বাতাসে উঠছিল দেখে এতক্ষণ মিথ্যা নাটক করলাম। আর এখন মনে হচ্ছে হাঁফ ছেড়ে বাঁচলাম। শানের কথা শুনে সাদ বলল, ভাই, ভালোই অভিনয় করা শিখছিস তো। ভাই, এমন বউ থাকলে কত কিছু করা শিখতে হয়, তা তুই বুঝবি না। খাবার টেবিলে বসে সবাই অপেক্ষা করছে কখন খাবার আসবে, আর তোর অপেক্ষা করছে কখন টিনা আসবে। হঠাৎ শান, আবির, অরির এক এক করে বড় বড় বাটি খাবার এনে টেবিলে রাখছেন। প্রায় 12 থেকে 13 রকম বাটি খাবার টেবিলে রাখার পর শান বলল, তোমরা খাবার শুরু করো, আমরা একটু ফ্রেশ হয়ে আসছি। বুঝতেই তো পারছো এই গরমে রান্না করার পর কেমন যেন লাগছে। শানের মা বলল, যাও বাবারা, তোমরা আজ নিচে থেকে অনেক কাজ করেছো, দেখে খুশি লাগছে। এরকমভাবে সানের বাবাও মাঝে মধ্যে আমাদের জন্য খাবার রান্না করতো। যাও তোমরা ফ্রেশ হয়ে এসো, আমরা অপেক্ষা করছি, একসাথে খাবো। শান বলল, ঠিক আছে মা, আমরা ফ্রেশ হয়ে আসছি। ততক্ষণ তুমি ভাবির জন্য কিছু বানিয়ে দাও। বুঝতে পারছো আমরা প্রথম রান্না করেছি, তাই কেমন হয়েছে না হয়েছে জানি না। ভুলভাল কিছু খেলে যদি ভাবি বা বাবুর কোনো সমস্যা হয়, তার থেকে বরং তুমি কিছু রান্না করো ভাবির জন্য। শানের মা হাসতে হাসতে বলল, তোর ভাবিকে কিছুক্ষণ আগে খাবার দিয়ে এসেছি, তোর ভাবিকে ঘন্টায় ঘন্টায় খাওয়াই, তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না। যা, ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ছেলেরা সায় দিয়ে ফ্রেশ হতে চলে গেল। মিম, তুর, মেঘ
কাজের বাহানা দিয়ে যে যার ঘরে চলে গেল। মিম গিয়ে দেখে আবির ফোনে গান ছেড়ে দিয়ে আউল বাউল ভাবে লাফালাফি করছে। মেঘ গিয়ে দেখে অরির বক্সে গান দিয়ে গোসল করতে গেছে। আর তুর গিয়ে দেখে শান হাতে মলম লাগাচ্ছে। তুর তাড়াতাড়ি গিয়ে শানের হাত ধরে দেখে বেশ অনেকটা জায়গা ভালো মতো পুড়ে গেছে। শানের হাত দেখে তুরের চোখে পানি টলমল করছে। তুরের চোখে পানি দেখে শান বলল, কি হয়েছে গো, এভাবে কাঁদছো কেন? তুমি জানো না তোমার চোখের পানি আমার ভালো লাগে না? তুর হিচকি কি তুলে বলল, আই এম সরি, আমার জন্য তোমার হাতটা পুড়ে গেছে। নিশ্চয় অনেক ব্যথা করছে, মাফ করে দাও, আর এমন হবে না কখনো। শান এক হাতে তুরের কোমর জড়িয়ে ধরে বলল, মাফ করতে পারি যদি আমার একটা শর্ত মানো তো। তুর কাঁপা কাঁপা গলায় বলল, কি শর্ত বল? শান মিষ্টি হেসে বলল, সকাল থেকে এত কষ্ট করে নিলে, একটার পর একটা ঝটকা দিলে, তাতে আমার অনেক এনার্জি অপচয় হয়েছে। সো আমার অপচয় করা এনার্জি ফেরত দাও। গিভ মি সাম এনার্জি। তুর আশ্চর্য চোখে শানের দিকে তাকিয়ে আছে। তুর বলল, তুমি কি পাগল হয়ে গেছো ভাইয়া? এনার্জি কাউকে কি করে ফেরত দেয়? তার থেকে একটা কাজ করো, আমি এনার্জি বিস্কুট এনে দিচ্ছি, তুমি এনার্জি বিস্কুট খেয়ে পাওয়ার এনার্জি বাড়াও। টিভিতে বারবার দেখায় এনার্জি বিস্কুট খেলে অনেক শক্তি বাড়ে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলে তুর যেমনি যেতে লাগে অমনি শান হাত ধরে আরো কাছে টেনে তুরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর তুর শানকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, তোমার ভালো করতে চাইলে তুমি আমার সাথে এমন করলে জীবনে তোমার আর ভালো করতে চাইবো না। শান তুরকে দুই হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, তোর মতো গাধি আমি জীবনেও দেখিনি। নিজের স্বামীকে কেউ ভাই বলে? কতবার তোকে এক কথা বলতে হবে বলতো? কি করলে তুই বুঝবি আমি তোর ভাই না স্বামী? আচ্ছা, কখনো দেখেছিস কোনো ভাই তার বোনের সাথে এমন করে জড়িয়ে ধরে? কিন্তু স্বামী সব পারে, বউকে আদর করতে পারে, সোহাগ করতে পারে, সব পারে। তুই কবে বুঝবি স্বামী স্ত্রীর সম্পর্ক? এত গাধার মতো কথা কি করে বলিস তুই? তুর কিছুটা অস্বস্তি স্বরে বলল, সরি, ভুল হয়ে যায় বারবার, অনেক দিনের অভ্যাস তো। আর যখনই তোমার মধ্যে কোনো কষ্ট দেখি তখনই মুখ দিয়ে আপনা আপনি ভাই বের হয়ে যায়। শান তুরের কপালে শব্দ করে চুমু দিল, তারপর ডান গালে চুমু দিল, তারপর বাম গালে চুমু দিয়ে বলল, মনে রাখিস স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক থেকে আলাদা। তুর লজ্জায় কিছু না বলে মাথা নিচু করে চুপ করে আছে। তাই দেখে শান আবার বলল, তুই যদি এভাবে নিজেকে আমার থেকে দূরে রাখিস তাহলে আমার আর বংশবৃদ্ধি করতে হবে না। কারো মুখ দেখে বাবা ডাক শুনতে পারবো না। তুর কিছুক্ষণ চুপ করে থেকে শয়তানি করে বলল, তোমার যদি বাবার ডাক শোনার এত ইচ্ছে থাকে তাহলে আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারি। শান খুশিতে আবার জড়িয়ে ধরে বলল, কি বলিস বউ? তুই রেডি আমাদের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যেতে? তুর কিছুক্ষণ শানের দিকে ভ্রু কুঁচকে থেকে তারপর বলল, আমি বাবুর কথা কখন বললাম? আমি তো বলতে চেয়েছি তোমার যখন বাবা ডাক শোনার এত ইচ্ছে তাহলে আমি তোমাকে মাঝে মধ্যে বাবা বলে ডাকবো। তুরের কথা শুনে শান চোখ বড় বড় করে তুরের দিকে তাকাতেই তুর ভয়ে চুপসে গেল। তুর আমতা আমতা করে বলল, আমার আপনার মতো কোনো বাজে মতলব নেই। শান চোখ বড় বড় করে বলল, বোন, তোর মুখ থেকে ভাই ডাক তাও সহ্য হয়, কিন্তু বাবা ডাক আর সহ্য করতে পারবো না। তোর ভাইয়ের ডাক ছাড়াতে আমার যে অবস্থা খারাপ হয়েছে, আর বাবা ডাক ছাড়াতে পারবো না। তুই চাস বা না চাস, বিয়ের পর আমি আমার অধিকার নিজেই নিয়ে নেব, বুঝতে পেরেছিস? বলে তুরের কপালে চুমু দিল। তুর কিছু বলার আগেই মিম বাহির থেকে ডেকে গেল খাবারের জন্য। একসাথে নিচের ডাইনিং টেবিলে বসে পড়ল। তাদের খাবার শুরু করার আগেই শান বলল, সিনিয়র গার্লফ্রেন্ড, এত কষ্ট করে রান্না করলাম অথচ বউ একটু তুলে খাওয়ালো না। তুরের হঠাৎ মনে পড়ল শানের ডান হাতটা পুড়ে গেছে, তাই শান খেতে পারছে না বলে দাদি সাথে এমন করে কথা বলছে। তুর কিছু না বলে শানকে সবার সামনে তুলে খাওয়াতে শুরু করলো। অন্যদিকে টাকলু আঙ্কেল তুরকে বারবার ইশারা করে বলছে টিনা কখন আসবে, আর তুর বলছে এসে যাবে কিছুক্ষণের মধ্যেই। এর মধ্যেই টিনা দৌড়ে এসে শানকে জড়িয়ে ধরে বলল, বেবি, আই মিস ইউ, আই লাভ ইউ সো মাচ। তুর বাঁকা হেসে টাকলু আঙ্কেলকে বলল, আঙ্কেল, এক্স আপনার গার্লফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের কত ভালোবাসে দেখেছেন? দেখা হতে না হতেই জড়িয়ে ধরে ভালোবাসি বলছে।
তাইলে বোঝেন আপনার গার্লফ্রেন্ড কত ভালো। আর তুরের কথায় টিনা একটু থতমত খেয়ে সামনে তাকিয়ে দেখে সবাই তার দিকে কেমন অবাক চোখে তাকিয়ে আছে, আর টাকলু আঙ্কেল তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। টিনা আঙ্কেলকে দেখে ভয়ে ঘামছে, কোনো রকমে কপালের ঘাম মুছে বলল, তুমি তুমি এখানে কিভাবে? টাকলু আঙ্কেল বলল। টাকলু আঙ্কেলের কথা শুনে টিনা তুরের দিকে কটমট চোখে তাকিয়ে আছে। শান টিনাকে দেখে টাকলু আঙ্কেলের কথা শুনে কোন ঘরের মধ্যে আছে বলে মনে হচ্ছে, আর শানের বাবা মা অবাক চোখে সবার কাণ্ড দেখছে। টিনা আমতা আমতা করে বলল, বেবি, আমি তোমাকে অনেক মিস করছি। আমার একটু কাজ আছে, আমি একটু আসছি, পরে আবার তোমার সাথে দেখা করব। বলেই টিনা যেতে লাগে, আর অমনি টিনার হাত ধরে টাকলু আঙ্কেলের পাশে টিনাকে বসিয়ে তুর বলল, আরে আন্টি, আপনি কোথায় যাচ্ছেন? আজ থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। টাকলু আঙ্কেল আপনাকে কত ভালোবাসে। আমি ভাবছি সামনে আমাদের বিয়েতে আপনার আর টাকলু আঙ্কেলেরও বিয়ে দিয়ে দিব। ওয়াও, কি মজা হবে, একসাথে তিন বিয়ে, একটা আমার আর শানের, একটা আপনার আর আঙ্কেলের, আর একটা মিম আর আবির ভাইয়ার। কি বলেন সবাই? বুদ্ধিটা ভালো না? তুরের কথা শুনে সবাই মিটমিট করে হাসছে, আর টিনা রাগে ফুঁসছে। আঙ্কেল খুশিতে গদগদ হয়ে বলল। টাকলু আঙ্কেলের কথায় তুর আরো খুশি হয়ে বলল, আঙ্কেল, আপনার কথা শুনে আমার খুব খুশি লাগছে। কিছু মনে না করলে আমি শানকে নিয়ে রুমে গিয়ে নাস্তা করতে পারি? মানে বুঝতে পারছেন, নতুন কাপল। বলেই টিনার হাত ধরে রুমের দিকে যাচ্ছে। টিনার অবস্থা দেখে খাবার টেবিলে এক ঝাঁক হাসির রোল পড়ল। ও বউ, একখান চুমু দাও। শানের কথা তুর কাশতে কাশতে শানের দিকে তাকিয়ে বলল, বুড়ো বয়সে কি তোমার ভীমরতি ধরেছে? শান তুরের দিকে তাকিয়ে আবার বলল, এখনো বাসর করতে পারলাম না, ছেলে পেলের মুখ দেখতে পারলাম না, তাহলে আমি বুড়ো হলাম কি করে? বুড়ো বয়সে বিয়ে করলে তো মানুষ বুড়ো বলবেই। ওকে, তাহলে বলো তোমার বয়স কত? শান আমতা আমতা করে বলল, মাত্র 27। আমার মাত্র 19 আর তোমার 27। তার মানে তুমি আমার থেকে 8 বছরের বড়, মানে বুইড়া। শান তুরকে চোখ পাকিয়ে বলল, দেখ, বয়স হিসেবে তোর আর আমার সবকিছু পারফেক্ট আছে। ছেলেরা 30-এর পরে বুড়ো হয় না, আর আমার তো মাত্র 27, তারপরও দেখতে কত হ্যান্ডসাম। নিজের ঢোল নিজে পেটায়, যত সব ফালতু লোক। তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই তো? ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি তুমি বুড়ো। শান কিছুক্ষণ তুরের দিকে অবাক চোখে তাকিয়ে অন্যদিকে ফিরে চোখ নিচে নামিয়ে বসে আছে। তুর আস্তে করে বেডের নিচ থেকে পাউডার 2 হাতে নিয়ে শানের মাথার চুলগুলো নাড়তে লাগলো। শান চট করে মাথা তুলে তুরের দিকে তাকিয়ে দেখে বলল, একটা চুমু চাইলাম, তাও দিলি না, এখন এসে সোহাগ দেখাচ্ছি কেন? তুর হাসতে হাসতে বলল, তোমাকে সোহাগ করার জন্য আসেনি, তুমি যে সত্যি সত্যি বুড়ো হয়ে গেছো তার প্রমাণ দিতে এসেছি। বিশ্বাস না হলে আয়নার সামনে চলো, তোমার মাথার কত চুল পাক ধরেছে নিজের চোখে দেখবে, তারপর বিশ্বাস করবে। আচ্ছা তুমি কি এতদিন চুল কালো করে রাখতে, যার জন্য এত কিছু আমি বুঝতে পারিনি? তুরের কথা শুনে শান বড় বড় করে আয়নার সামনে বসে, আয়নার দিকে না তাকিয়ে বলল, প্রতিদিন আমি এখানে দাঁড়িয়ে রেডি হয়ে অফিসে যাই, আর আজ তুই আমাকে নিজেকে আয়নায় দেখতে বলিস। তুর মিটমিট করে হাসতে হাসতে বলল, জ্ঞানী লোক হইয়া গেছে, গরিবের কথা বাসি হলে ফলে। আমার সাথে চপর চপর না করে আয়নায় একবার মুখ দেখলেই তো হয়। শান কনফিডেন্সের সাথে তুর কি মুখ ভাঙিয়ে আয়নায় চোখ পড়তেই চিল্লিয়ে আয়না থেকে দূরে সরে দাঁড়ায়। কটমট চোখে তুরের দিকে তাকিয়ে দেখে তুর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তুরের সামনে গিয়ে বলল, আমার সাথে তুই কি করেছিস? আমার চুল সাদা হয়ে গেল কিভাবে? তুর হাসতে হাসতে বলল, বুড়োদের চুল সাদা হয়। শান তুরের 2 হাত বিছানার সাথে চেপে ধরে বলল, সত্যি করে বলবি নাকি কামড় দিব? তুর আবার হাসতে হাসতে বলল, তুমি কামড় দিলে কি আমি ছেড়ে দিব? আমিও কামড় দিতে পারি, আমারও দাঁত আছে। বুইড়া বেটা। শান কিছু না বলে তুরের গলায় গভীরভাবে একটা চুমু দিয়ে জোরে কামড় বসিয়ে দিল। তুর শানকে ধাক্কা মেরে নিজের উপর থেকে সরিয়ে ঘাড়ে হাত দিয়ে মালিশ করতে করতে বলল, তুমি দিন দিন রাক্ষস হয়ে যাচ্ছ, আগে জানতাম না। সত্যি বললাম তুমি বুড়ো হয়ে গেছো, মানলে না।
এখন আমার উপর দোষ দিয়ে আমাকে কামড়াতে চাচ্ছ। হে আল্লাহ, আমার এখন কি হবে? এই বুইড়া বেটা নিয়ে আমাকে সংসার করব? এই বুইড়া বেটা নিয়ে কেমনে সংসার করব? বুইড়া হলে কোনো সমস্যা ছিল না, এ তো দেখি রীতিমতো রাক্ষস, রাক্ষসের মতো আমার মাংস খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দরজার ওপার থেকে টিনা, তুর আর শানে কথাগুলো শুনে রেগে ফুঁসতে ফুঁসতে আবার চলে গেল। সকাল 9টায় টিনা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ডাইনিং রুমে গিয়ে বসে। তখনই টাকলু আঙ্কেল টিনার পাশে বসে টিনার হাত ধরে বলল। টাকলু আঙ্কেলের কথা শুনে টিনা কাশতে কাশতে টাকলু আঙ্কেলের দিকে তাকাতেই তুর বলল, টিনা আন্টি, আপনার লেহেঙ্গার ডিজাইন আর আমার লেহেঙ্গার ডিজাইন দুটোই আমাদের হাবি ঠিক করে দিয়েছে। তুরের লজ্জা ভঙ্গিতে কথা বলা দেখে আবির হাসতে হাসতে সোফায় বসে পড়ল। তুরের দিকে তাকিয়ে টিনা রেগে গজগজ করতে করতে নিচের রুমে আবার চলে গেল। টাকলু আঙ্কেল আবার বলল। টাকলু আঙ্কেলের হাসির সাথে সাথে শান এসে টাকলু আঙ্কেলের সামনে গাল ফুলিয়ে বলল, আমাদের বিয়ের সব খরচ তুমি করেছো, তাই তোমাকে বিয়েতে নতুন বর সাজাবার দায়িত্ব আমাদের। তোমাকে এমন সাজাবো যে টিনা আন্টি তোমাকে দেখে পাগল হয়ে যাবে। টাকলু আঙ্কেল একটু লজ্জা ভঙ্গিতে বলল। সিঁড়ি দিয়ে নামতে নামতে সাদের বাবা বলল, ভাইজান, বয়স বড় ম্যাটার না, বিয়েটাই বড় ম্যাটার। জীবনে মানুষের একবারই বিয়ে হয়, আর বিয়েতে সবাই সাজুগুজু করতে হয়। আমার মতে প্রত্যেক মেয়েই চায় তাদের বর সুন্দর করে সাজুগুজু করে বিয়ে করুক। পেছন থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে শানের মা বলল, এতই যখন বোঝো তাহলে আমাকে কিডন্যাপ করে বিয়ে করলে কেন? তোমার দেখা দেখি আমার ছোট ছেলে ও তুরকে কিডন্যাপ করে বিয়ে করলো। শানের মায়ের কথা শুনে শানের বাবা একটু লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, ছেলে মেয়েদের সামনে কী সব আগের কথা বলছো? কিডন্যাপ করে বিয়ে করেছি দেখেই তো আমার ছেলে মেয়ে দুনিয়াতে আসতে পেরেছে। আমার ঘর আলোতে ভরে গেছে। শানের মা শানের বাবাকে কুনু দিয়ে গুঁতো মেরে বলল, তোমার ঘর আলো করার জন্য আমার বাবার ঘর অন্ধকার করেছিলে। জানো সান, তোমার নানু ভাই আমার সাথে 1 মাস কথা বলেনি। আর আত্মীয় স্বজনের কথা কি বলবো, কত কথা যে শুনিয়েছে আমাকে। পরে অবশ্য সব ঠিক হয়ে গেছিল। শানের বাবা হাসি মুখে বলল, ঠিক হয়েছিল শুধুমাত্র আমার কারণে। আমার মতো হ্যান্ডসাম জামাই পেলে যে কোনো শ্বশুর তাড়াতাড়ি পটে যাবে, কি বলো? রান্নাঘরের দিকে যেতে যেতে উত্তর দিল, তোমাকে বিয়ে করেছি তোমার এ জন্মের ভাগ্য, না হলে তোমার মতো বুড়োকে কে বিয়ে করত? ভুলে গেলে তুমি আমার থেকে 12 বছরের বড়। শানের বাবা একটু মাথা চুলকে টাকলু আঙ্কেলের পাশে বসে বলল, ওর কথায় কিছু মনে করো না, ও সব সময় একটু মজা করে আমাদের সাথে। শানের বাবার কথা শেষ হতেই সবাই জোরে জোরে হাসতে শুরু করলো। শানের বাবা লজ্জায় তাদের সাথে একটু মেকি করে হাসলো। সকালে ব্রেকফাস্ট করার পর সবাই নিজের কাজে নিয়ে ব্যস্ত। তুর শানকে বিরক্ত করার জন্য একটু রাস্তা খুঁজে বের করলো। 1 কার্টুন নেল পালিশ নিয়ে শানের সামনে দাঁড়িয়ে গাল ফুলিয়ে বলল, এই তোমার আক্কেল জ্ঞান, তোমার একমাত্র বিয়ে করা বউ যাকে 2 মাস পর আবার দ্বিতীয়বার বিয়ে করবে, তার কোনো দিকে তোমার খেয়াল নেই? সে কখন থেকে আমি তোমাকে ডাকছি আর তুমি শুনতেই পাচ্ছ না। শান ল্যাপটপ থেকে তুরের দিকে চোখ তুলে বলল, তুই আমাকে কখন ডাকলি? তুই তো মাত্র রুমে আসলি। হায় হায় আল্লাহ, কয় কি? এতক্ষণ ধরে আমি এত জোরে জোরে ডাকলাম আর তুমি শুনতে পেলে না? তুমি কি আমার কোনো কথা শুনতে পাও না? শান ল্যাপটপ বন্ধ করে টি টেবিলে রেখে তুরকে কোলে নিয়ে বলল, সরি বউ, আমি সত্যি শুনতে পাইনি। তা তুই কখন ডেকেছিলি আর কেন ডেকেছিলি? 5 মিনিট ধরে মনে মনে এত জোরে জোরে তোমায় ডাকলাম আর তুমি আমার কথা শুনতে পাওনি। আমি তোমার ভালোবাসা এখন থেকে নেল পলিশ নিয়ে দাঁড়িয়ে আছি। কখন থেকে নেল পলিশ নিয়ে দাঁড়িয়ে আছি? এতগুলো নেল পলিশ কোনটা কি করে দিব বুঝতে পারছি না। দেখে তোমার হেল্প নিতে আসলাম আর তুমি আমাকে ইগনোর করলে, তার মানে তুমি আমাকে আর ভালোবাসো না। ঠিক আছে, তাহলে আবার বিয়ে ক্যান্সেল। না না গো, আমি সরি। আমি তোর মনে মনে জোরে জোরে ডাক শুনতে পাইনি। আসলে আমার মনের ভেতর কোনো কান নেই তো, তাই তোর মনের কথা আমার কান পর্যন্ত আসেনি। আর নেল পালিশের কথা কি বলবো? আমি কি মেয়ে যে নেল পালিশ চুজ করে দিতে পারবো? মেয়ে তো তুই, তাই তুই আমার থেকে ভালো পারবি। আর হেল্প লাগলে মিম আছে, মেঘ আছে, তোরই আপু হেল্প করতে পারবে।
শুধুমাত্র তোমার কথা ভেবে মেয়ে ঘরের আমাদের বাড়িতে থাকছে বিয়ে পর্যন্ত। আর কি চাই তোমার? আমার একটা কথা শুনেছো দেখে আমাকে খোটা দিচ্ছ। যাও, তোমার আর কোনো কথা শুনতে হবে না, তুমি থাকো, আমি নতুন। বলতেই শান তুরের মুখ চেপে ধরে বলল, সরি বউ, আমি তোকে কোনো খোঁটা দিচ্ছি না, আমি তো শুধুমাত্র বলছি কথাগুলো। যদি ভুল হয়ে থাকে তো মাফ করে দিস, নতুন করে আর বয়ফ্রেন্ডের কথা তুলবি না। তুর রেগে মেগে শানের কোল থেকে উঠে বলল, আমার কি খেয়ে দিয়ে কাজ নেই সব সময় বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড করব? তাহলে একটু আগে নতুন কি কথা বলতে চাইছিলি? আমি তো বলতে চেয়েছিলাম তোমার দেয়া নতুন ড্রেস যেটা বিয়ের জন্য চুজ করেছো সেটা পরবো না, আমি নিজে চুজ করে নিব ড্রেস। শান তুরকে মেকে হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও তাই মনে করেছিলাম, কিন্তু বউ আমি ড্রেসটা তোর জন্য খুব শখ করে পছন্দ করে কিনেছি, এখন তুই ওটা না পরলে আমি কষ্ট পাবো। তুর কিছুক্ষণ ভাবার ভঙ্গিতে থেকে তারপর বলল, যদি আমার একটা শর্ত মানো তাহলে আমি তোমার পছন্দ করা ড্রেসই পরবো, ওকে? শান খুশিতে আধখানা হয়ে বলল, তুমি যে শর্ত দিবে আমি তাতেই রাজি। এই যে আমি এখানে বসলাম, এখন তুমি এই কার্টুন যতগুলো নেল পলিশ আছে সবগুলো আমার পায়ে হাতে দিয়ে দেবে। যে কালার বা যেটা আমার ভালো লাগবে সেটাই বিয়ের জন্য ঠিক করবো, ওকে? শান তুরের কথা শুনে অসহায় দৃষ্টিতে তুরের দিকে তাকিয়ে বলল, বউ আমি তো কখনো নেল পালিশ দেইনি, নেল পালিশ দেয়া তো দূরে থাক, নেল পালিশ দেয়াও দেখিনি, নেল পালিশের ভেতরে দেখতে কেমন তাও জানি না। পারি না পারিব না বললে তো হবে না, কবি বলে গেছে শোনোনি, একবার না পারিলে দেখো শতবার। শান তুরের কথা বিপরীতে আর কোনো কথা খুঁজে না পেয়ে অসহায়ভাবে তুরের পাশে বসে একটা নেল পালিশ নিয়ে হাতে দিয়ে দিতে শুরু করলো। একটু খারাপ হচ্ছে তো তুর রেগে মেগে বলছে, সারাদিন কাম নাই কাজ নাই, বউয়ের পেছনে ঘোরা ছাড়া সামান্য একটা নেল পালিশ দিতে পারো না? কেমন বর তুমি, হ্যাঁ? অন্যান্য মেয়েদের দেখেছি স্বামীরা তাদের সাজিয়ে দেয়, আর আমার বর সামান্য নেল পলিশ দিয়ে দিতে পারে না। শান প্রথমে শুনে খুশি মনে বলল। শানের কথা বলতে দেরি হলেও তুরের ধমক দিতে দেরি হলো না। তুর মনে মনে ভাবছে, আমি জিতে গেলাম। মিম আবিরকে যতটা বিরক্ত করবে আর মেঘ অরিরকে তার থেকে বেশি বিরক্ত আমি শানকে করেছি। ইয়াহু! তার মানে রাতের আইসক্রিম পার্টির খরচ মিম আর মেঘ করবে।